আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। শিক্ষক.com একটা পত্রিকার থ্রুতে একটা খবর আসছে। ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর কামরুল হাসান, খুব ভালো একজন পাবলিক ফিগার, আপনারা মোটামুটি ফেসবুকের থ্রুতে ওনাকে চিনতে পারেন। উনি একটা কথা বলেছেন যে রাষ্ট্রীয় বেতন কাঠামো মানুষকে সৎভাবে বাঁচতে দেয় না। অধ্যাপক মামুন, আমার কাছে যেটা মনে হয়েছে, শুধু বেতন না, বেতন মানে কি টাকার অঙ্ক বাড়ালেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? হবে না তো। আমরা জেনেছি জিম্বাবুয়েতে সম্ভবত মিলিয়ন মিলিয়ন ডলার টাকা পাওয়া যায় বেতন হিসাবে, একই রকম ইরানে হচ্ছে একই রকম, মানে টাকার কোনো ভ্যালু নাই। সুতরাং মুদ্রার ভ্যালুয়েশন যদি ঠিকভাবে না করা হয়, দেশের উৎপাদন যদি বাড়ানো না হয়, দেশের যেই সমস্যা সেই সমস্যাগুলো যদি পিন পয়েন্ট করা, আইডেন্টিফাই করে যদি তার যথাযথ প্রতিরোধী ব্যবস্থা নিয়ে না আসা হয়, তাহলে কোনো সমস্যাই তো সলভ হবে না। আমরা সেটাই দেখেছি গত 55 বছরের বাংলাদেশে। কোনো সমস্যাই আমাদের এখানে সত্যিকার সলভ করা হয় না, কেননা যারা আমাদের বিশেষজ্ঞ তারা সমস্যা সলভ করার থেকে সমস্যা জিয়ে রাখতে তাদের অনেক বেশি আগ্রহ, অথবা তারা সমস্যা পিন পয়েন্ট করতেই পারে না। ভুল বিশেষজ্ঞদেরকে আমরা কি করি? মূল্যায়িত করি। তাহলে একটা ইকোসিস্টেম বলে একটা ব্যাপার আছে। বাংলাদেশের যেই টাকাটা পাওয়া যায় সেই টাকাটা দিয়ে যদি বাংলাদেশের লোকজনকে যদি চালাতে হয়, কি করতে হবে? দ্রব্যমূল্য কমাতে হবে। দ্রব্যমূল্য কমাতে হলে কি করতে হবে? দেশের মধ্যে প্রোডাকশনটা বাড়াতে হবে। দেশের মধ্যে প্রোডাকশনটা বাড়াতে হলে কি করতে হবে? ট্যাক্স, ব্যাট, এই সমস্ত জিনিসপত্রগুলোর উপরে চাপটা কমাতে হবে। তারপরে কি করতে হবে? এই আমাদের জ্বালানি তেল যেগুলো নিয়ে আসা হয়, অথবা বিদ্যুৎ খরচ যেগুলো হয়, সেগুলো কমানোর চেষ্টা করতে হবে, অথবা শ্রমিকের যে বেতন সেগুলো কমানোর চেষ্টা করতে হবে, অথবা সবার উপরে যে জিনিসটা সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কি করতে হবে? আগানোর চেষ্টা করতে হবে। এমনভাবে চেষ্টা করতে হবে যাতে সরকারের প্রচুর পরিমাণে আয় হয়, বিদেশি বিনিয়োগ যাতে বাংলাদেশে আসে, অথবা সরকারিভাবে প্রচুর বিনিয়োগ যাতে হয়, যেটা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর উপার্জন করতে পারে। জনশক্তিকে কি করতে হবে? তাদেরকে যে দক্ষ করে তুলতে হবে, দক্ষ করে বাইরে রেমিটেন্সের জন্য পাঠাতে হবে। এখন যেভাবে পাঠায় তার থেকে 10 গুণ বেশি করে আমরা তখন রেমিটেন্সটা পেতে পারি। কিন্তু আমাদের সামনে বিশাল হুমকি আছে। হুমকিগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে এখন যেটা আসবে, ডার্ক ইন্ডাস্ট্রিজের প্রচলন কিন্তু সামনে আসবে। সুতরাং তখন জনসম্পদকে আর দরকার হবে না, তখন হচ্ছে খুব বেশি টেকনিক্যাল এক্সপার্ট লোকদেরকে দরকার হবে। মেশিনগুলো চলতে থাকবে 24/7, 365, তাদের কোনো ইমোশন কাজ করবে না। বেশ দক্ষ হিসেবে তার প্রোডাকশনে ব্যবহৃত হতে শুরু করবে। এখন আমরা যেটা দেখি যে আমাদের কার ইন্ডাস্ট্রিগুলো কিন্তু মোটামুটি বেশিরভাগই কীরকমের রোবোটিক্স দিয়ে চলে। সুতরাং তখন দেখা যাবে যে এই যে আমাদের এখন পোশাক শিল্প যেগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু তখন কী হয়ে যাবে? রোবট দিয়ে চলা শুরু করবে। ডার্ক ইন্ডাস্ট্রি হিসাবে সমাজে তখন এগুলো পরিচালিত হবে। সুতরাং তারা মামুন স্যার যে কথাটা বলেছেন, রাষ্ট্রীয় বেতন কাঠামো মানুষকে সৎভাবে বাঁচতে দেয় না। এখান থেকে আমাদের বরং ফোকাসটা হওয়া উচিত ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ওয়েতে কীভাবে সমস্যাটা সলভ করা যায়, কীভাবে ট্যাক্স কমানো যায়, কীভাবে ব্যাট কমানো যায়, কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কীভাবে দেশের প্রোডাকশন বাড়ানো যায়, কীভাবে যেই বেতনটা পাওয়া যায় সেই বেতনের মধ্যে সুন্দরভাবে বেঁচে থাকা যায়, কীভাবে সমাজে আইনের শাসন, ন্যায় ভিত্তিক শাসন, মেধাভিত্তিক শাসনটা প্রতিষ্ঠিত করা যায়। সুতরাং আমরা যদি প্রবলেমকে যদি ঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, প্রবলেমের সমাধান আমরা কী করবো না, ভুলভাবে করবো। আলটিমেটলি আমরা যেই রেজাল্ট আমরা চাচ্ছি সেই রেজাল্ট আমরা কখনোই পাবো না। আমরা আপনাদের সামনে অনেক রকমের ইস্যু নিয়ে কথা বলি। আমাদের ব্যানার আছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো।